বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনা ধ্বনি পরিবর্তন, বচন, নত্য, সত্যবিধান, সন্ধি। 15 দিনে ব্যাংক নিয়োগ পরীক্ষার বাংলা কোর্স শেষ করার মিশনে আপনাকে স্বাগতম। আজকে চতুর্থ দিন। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় দেখেননি তারা প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে আসবেন। আমরা 15 দিনে ইনশাল্লাহ বাংলা কোর্স শেষ করতে পারবো। যদি শেষ করতে পারি তাহলে ভালো কিছু একটা করব ইনশাল্লাহ। আচ্ছা, দেখা যাক ব্যাকরণ অংশ, ধ্বনি পরিবর্তন, বিষয়ভিত্তিক আলোচনা। উচ্চারণকালে নানাবিধ কারণে অর্থ অপরিবর্তিত থেকে উচ্চারণের ধ্বনিগত কোনরূপ পরিবর্তন হলে তাকে ধ্বনির পরিবর্তন বলে। ধ্বনির পরিবর্তন ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তনের মূলত তিনটি কারণে হয়। ধ্বনি পরিবর্তনের তিনটি কারণ হয়, সেটা হচ্ছে উচ্চারণের দ্রুততা, উচ্চারণের সহজতা এবং আঞ্চলিকতা। ধ্বনি পরিবর্তন মূলত তিন কারণে হয়। একটা, উচ্চারণের দ্রুত থাকা লাগবে, আর উচ্চারণ হওয়া লাগবে সহজতা এবং আঞ্চলিকতা। ধ্বনি পরিবর্তনের মূলত চার ধরনের। ধ্বনি পরিবর্তনের কারণ হচ্ছে তিনটি, আর ধ্বনি পরিবর্তন হয় মূলত চার ধরনের ধ্বনি পরিবর্তন হয়। এগুলো হচ্ছে নতুন ধ্বনি যুক্ত হওয়া, ধ্বনি বিলুপ্তি হওয়া, ধ্বনির রূপ পরিবর্তন হওয়া এবং ধ্বনির স্থান পরিবর্তন হওয়া। বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ। ধ্বনি পরিবর্তন দুই ভাগে ভাগ করা হয়, দুই ভাগে আলোচনা করা যায়। এগুলো হলো স্বরধ্বনি পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। স্বরধ্বনি পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের উদাহরণ: নতুন স্বরধ্বনির আগমন, যাক বলা হয় স্বরাগম। আচ্ছা, উচ্চারণের সুবিধার্থে নতুন শব্দে নতুন বা স্বরধ্বনির আগমন হলে তাকে স্বরাগম বলে। এই মানে উচ্চারণের যদি সুবিধার্থে নতুন স্বরধ্বনির আগমন হলে তাকে স্বরাগম বলে। এই স্বরাগম হচ্ছে তিন রকমের। স্বরাগম কয় রকমের? তিন রকমের। এগুলো হচ্ছে আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। আদি বলতে বুঝি শব্দের আগে স্বরধ্বনি যোগ হয়, মধ্য বলতে বুঝি শব্দের মধ্য স্বরধ্বনি যোগ হয়, এবং অন্ত বলতে বুঝি শব্দের শেষে স্বরধ্বনি যোগ হয়। যেমন এটি আদি স্বরাগম হচ্ছে, আদি বলতে শব্দের আগে স্বরধ্বনি যোগ হবে। যেমন স্কুল শব্দ, মূল শব্দ হচ্ছে কি স্কুল। আমরা পড়ি হচ্ছে স্কুল করে, মধ্যে একটা কি স্বরধ্বনি, হর্ষে একটা স্বরধ্বনি কি হয়েছে? যুক্ত হয়েছে। স্পর্ধা মূল শব্দ, পরিবর্তন করে বলি আমরা অস্পর্ধা, আস্পর্ধা। স্ত্রী আমরা বলি কি স্ত্রী, মানে কি আদিতে যে স্বরধ্বনির আগমন ঘটে তাহলে সেটাকে বলা হয় আদি স্বরাগম। এখন আসি মধ্য স্বরাগম। মানে এই যে রত্ন, রত্ন হচ্ছে মূল শব্দ, এটাকে আমরা বলি রতন করে বলতেছি। এখানে মধ্যে একটা কি আছে? স্বরধ্বনি যুক্ত হয়েছে। স্বপ্ন, স্বপ্নকে আমরা বলছি কি স্বপন, এটির মধ্যে একটা অস্বরধ্বনি যুক্ত হয়েছে। প্রীতি, পিরিতি করছি, পিরিতি মানে মধ্যে একটা কি স্বরধ্বনি যুক্ত হয়েছে। মানে মধ্যে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে মধ্য স্বরাগম, আদিতে যদি স্বরধ্বনি যুক্ত হয় তাহলে আদি স্বরাগম, মানে শব্দের আগে যদি স্বরধ্বনি যুক্ত হয়। অন্ত স্বরাগম ওই সেমভাবে শব্দের শেষে যদি যুক্ত হয় তাহলে অন্ত স্বরাগম। যেমন সত্য আমরা বলি হচ্ছে সত্যি, ব্রেঞ্চ, ব্রেঞ্চি, ট্যাক্স, ট্যাক্সকো। আচ্ছা, এখন যদি আমরা অসমীকরণের ক্ষেত্রেও নতুন শব্দে স্বরের সমাগম ঘটে, তবে তার বিশেষ ক্ষেত্রে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। যেমন ফটফট, এটা হচ্ছে অসমীকরণ, অসমীকরণ। আচ্ছা, ফটফট, ফটাফট, ধপ ধপ, ধপাধপ, টপাটপ, টপ টপ, টপাটপ। এখানে হচ্ছে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে। তাই কি বলে? অসমীকরণ বলে। ফটফট মানে একই স্বরের পুনরাবৃত্তি হচ্ছে, এখানে একই স্বরের পুনরাবৃত্তি হলে মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হলে, এবং মাঝখানে একটা কি যুক্ত আছে? একটা স্বরধ্বনি যুক্ত আছে। এই স্বরধ্বনি যুক্ত হওয়ার কারণে ফটাফট আছে। তার মানে এটার নাম হচ্ছে কি অসমীকরণ। এটা একটা অসমীকরণ, এটা একটা কি অসমীকরণ। আচ্ছা, শব্দ থেকে স্বরধ্বনির লুপ্তি। লোপ বলতে চলে যাওয়া, লোপ বলতে কি চলে যাওয়া। এটা বলা হয় সম্পর্কস্য
বা স্বরলোপ। স্বরলোপ হয় 3 প্রকারের। একটা হচ্ছে আদি স্বরলোপ, 2 হচ্ছে মধ্য স্বরলোপ, 3 হচ্ছে অন্ত স্বরলোপ। লোপ বলতে বিলীন হয়ে যাওয়া বা চলে যাওয়া। এখানে আদি স্বরম বলবে শব্দের শুরুতে যদি লোপ পায় তাহলে আদি স্বরলোপ, শব্দের মাঝে যদি লোপ পায় তাহলে মধ্য স্বরলোপ, আর শব্দের শেষে যদি লোপ পায় তাহলে অন্ত স্বরলোপ। এখানে আলাবু শব্দকে আমরা লাবু, তারপর লাউ, উদ্ধার, উদার, তারপরে ধার। এখানে সামনে থেকে কিন্তু শব্দগুলো চলে গেছে, আলাবু থেকে লাউ, উদ্ধার থেকে ধার, তারপরে সামনেকারগুলো কি আউট হয়ে গেছে, তার মানে আদি স্বরলোপ হয়ে গেছে। এখন গামোচা, গামছা, এই ম ওকার কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, তার মধ্যে স্বরলোপ। সুবর্ণ, সবর্ণ, তৈরি, তৈরি, তৈরি। এই যে মধ্যে থেকে লোপ পেল, এর মধ্যে থেকে লোপ পাওয়াকে বলা হয় মধ্য স্বরলোপ। আবার অন্ত স্বরলোপ। অন্ত স্বরলোপ বলতে শব্দের শেষ থেকে লোপ পাওয়া লাগবে। আজি থেকে আজ, চারি থেকে চার, কালি থেকে কাল, কালি থেকে কি কাল। তাহলে মাঝখান থেকে শেষ থেকে লোপ পেলে অন্ত স্বরলোপ। এখন আসি স্বরধ্বনির রূপ পরিবর্তন। স্বরসংগতি পাশাপাশি ধ্বনি থাকলে উচ্চারণের সময় তাদের একটির অন্যটির সাথে সমতায় বিধানের উদ্দেশ্যে পরিবর্তন থেকে তার স্বরসংগতি বলে। বলতে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সময় তাদের একটি অন্যটির সাথে সমতায় বিধানের উদ্দেশ্যে পরিবর্তন হলে তাকে স্বরসংগতি বলে। এটি কয়েক প্রকার হতে পারে, যেমন প্রগত, আদি স্বর অনুযায়ী অন্তঃস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসংগীত হয়, যেমন মোলা, মূলো, শিকা, শিখে, তুলা, তুলো। এটা হচ্ছে প্রগত স্বরসংগীত। পরাগত, অন্তঃস্বরের কারণে আদ্যস্বরে পরিবর্তন হলে পরাগত স্বরসংগীত হয়, যেমন আখো, আখুয়া, এখো, এখো, তারপরে দেশি, দিশি। এটা হচ্ছে পরাগত স্বরসংগীত। মধ্য স্বরসংগীত, আদ্যস্বর ও অন্তঃস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তন হলে মধ্যগত স্বরসংগীত হয়, যেমন বিলাতি, বিলিতি। অন্যান্য আদ্য অন্ত দুই স্বরই পরস্পর প্রবাহিত হলে অন্যান্য স্বরসংগীত হয়, যেমন মুজা, মুজো। আচ্ছা, চলতি বাংলা স্বরসংগীত গিলা, গেলা, মিশা, মিলামেশা, মেলামেশা, মিঠা, মিঠে, ইচ্ছা ইত্যাদি চলতি বাংলার স্বরসংগীত। বিশেষ নিয়মে স্বরসংগীত উড়নি, উড়নি, এখনি, এখনি ইত্যাদি। আচ্ছা, স্বরধ্বনির স্থান পরিবর্তন। স্বরধ্বনির স্থান পরিবর্তন। আচ্ছা, অপিনিহিতি খুবই একটা গুরুত্বপূর্ণ। অপিনিহিতি পরের ইকার বা উকারের আগে উচ্চারিত হলে কিংবা যযুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে। পরের ইকার বা উকারের আগে উচ্চারিত হলে কিংবা যযুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ইকার উচ্চারিত হলে তাকে অপনিহিতি বলে, যেমন আজ, আহিস। এটা হচ্ছে অপনিহিতি। সাধু, সাউদ, অপনিহিতি। রাইখা, রাখিয়া, অপনিহিতি। বাক্য, বাইক্য, অপনিহিতি। তারপরে সত্য, সহিত, অপনিহিতি। চার, চাইর, অপনিহিতি। মার, মাইর, বক্ষ, বৈক্ষ, লক্ষ, লৈখ, কাব্য, কাইব, মাসুমা, মায়ুসা ইত্যাদি হচ্ছে অপনিহিতি এর উদাহরণ। আচ্ছা, ধরন। পরের ইকারের আগে উচ্চারিত হয় আজ, আইস, রাইখা, রাইখা, চার, চাইর ইত্যাদি। পরের উকারের আগে উচ্চারিত হয় সাধু, সাউদ, দারু, দাউদ, মাসুমা, মাউসা ইত্যাদি। যযুক্ত ব্যঞ্জনের আগে ইকার উচ্চারিত হওয়া ভাগ্য, ভাইগ, কন্যা, কইনা, কাব্য, কাব্য ইত্যাদি। এখন আসি অপনিহিতি গেল, এখন আসি অভিশ্রুতি। খুবই গুরুত্বপূর্ণ অপনিহিতি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজি, আহিস, সাধু, সাউদ, এই আজিটা খুবই আসে, প্রায় আজিটা আসি বলতে গেলে। তারপরে অভিশ্রুতি। অপনিহিতির কারণে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সে অনুসারে পরবর্তীত স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রুতি। আচ্ছা, আবার বলি। অপনিহিতির কারণে বিপর্যস্ত স্বরধ্বনি পরিবর্তিত স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সে অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন করলে তাকে অভিশ্রুতি বলে, যেমন শুনিয়া, শুইনা, শুনে। এটা অপনিহিত হচ্ছে শুইনা, এটা হচ্ছে কি আরও ছোট হয়ে গিয়ে হচ্ছে শুনে। বলিয়া, অপনিহিত হচ্ছে বইলা, আর অভিশ্রুতি হচ্ছে
বলে, তার মানে আরও পরিবর্তন হচ্ছে, মানে লোপ পেয়ে যাচ্ছে। হাটুয়া হাউটা হেঁটো, মাসুমা মাউসা মেসো, মানে অপরিণতির কারণে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সে অনুযায়ী পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে অবিস্তৃত বলে। মানে ওটা অনুযায়ী শুই না বা শুনে, বইলা বলে, হাউটা হাউটা হেঁটো, মাউসা মেসো, এরকম করে পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এখন স্বরসঙ্গতির উদাহরণ হবে, স্বরসঙ্গতির উদাহরণ হবে এটা হচ্ছে দেশি দিশি, দেশি দিশি, কিছুক্ষণ আগে পড়ে আসুন আমরা, দেশি দেশি। স্নান স্নিসান কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? স্নান স্নিসান কোন ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া? এটা হচ্ছে বিকর্ষ, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ পরিবর্তন হয়ে গেল একবারে, বিপ্রকর্ষ। আচ্ছা, মধ্য স্বরসঙ্গীর উদাহরণ কোনটি? মধ্য স্বরসঙ্গতি, মধ্য স্বরসঙ্গতি হচ্ছে বিলাত বিলাতি, তুলো বিলাত বিলেতি, জিলাপি জিলিপি, জিলিপি। মধ্য স্বরসঙ্গীত উদাহরণ কোনটি? হচ্ছে জিলিপি, মধ্য স্বরসঙ্গীত উদাহরণ হচ্ছে জিলিপি। তাহলে এটা হচ্ছে সংস্কৃত দেশি দেশি। স্নান স্নিসান কোন ধরনের পরিবর্তন করেছে? বিকর্ষ। মধ্যগত স্বরসঙ্গীত উদাহরণ কোনটি? জিলিপি। আমরা সেই ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন ও উদাহরণ, নতুন ব্যঞ্জন ধ্বনির আগমন, কর্ণদ্বিজ বা দ্বিতথ্য ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা, মাঝে মাঝে বাক্যের কোনো বিশেষ শব্দ জোরে দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের উচ্চারণ হয়, একে দ্বিব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। তাহলে কি বলা হয়? দ্বিব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা বলে। যেমন সকাল সকাল, মুলুক মুল্লুক, বড় বড্ড, এগুলো হচ্ছে ব্যঞ্জন চিহ্নতা, মানে একই শব্দের দুইবার উচ্চারণ হচ্ছে। ব্যঞ্জন চ্যুতি, এটা সবচেয়ে বেশিবার আসে পরীক্ষায়, ব্যঞ্জন চ্যুতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি সমউচ্চারণে দুটি ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এই লোপ পাওয়াকে ব্যঞ্জন চ্যুতি, মানে পাশাপাশি যদি দুটো শব্দ থাকে একটা যদি লোপ পায় তাহলে সেটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। মানে ব্যঞ্জন দ্বিত্বতা বলে দুই শব্দ একসাথে উচ্চারণ করা লিখবি, আর ব্যঞ্জন চ্যুতি বলতে পাশাপাশি দুই শব্দ থাকবি কিন্তু একটা বিলীন হয়ে যাবি বা একটা লোপ পাবি, তখন তাকে বলা হয় ব্যঞ্জন বিচ্যুতি, ব্যঞ্জন চ্যুতি। যেমন বৌদি দিয়ে আসলো, বৌদি থেকে একটা উচ্চারণ দি, বৌদি উচ্চারণ হচ্ছে, এটা হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। বড় দাদা, বড়ার থেকে বড়দা হচ্ছে, ছোট দিদি ছোট দি। অন্তর্নিহিত পদের অন্তর্হতি, পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। মানে একটা পদের মধ্যে যদি কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পায় তখন তাকে অন্তর্হতি বলা হয়। আচ্ছা, এটা দেখা যাক, উদাহরণ দেখা যাক। যেমন আলাহিদা, আলাদা, একটা ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়ে গেল তখন তাকে বলে অন্তর্হতি। ফাল্গুন, ফাগুন, একটা ব্যঞ্জন ধ্বনি উদাহরণ হয়ে গেল বা লোপ পেয়ে গেল তখন এটা হবে কি? অন্তর্হতি। কদম্য, কদম, অন্তর্হতি। হক আর লোপ, আধুনিক চলতি ভাষায় অনেক সময় দুই স্বরধ্বনির মাঝে হক আর লোপ পায়, যেমন গাহিল গাইল, চাহে চায়, কইল কইল, এটা হচ্ছে হক আর লোপ বলা হয়। সমীবহন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি অবস্থিত অসামঞ্জস্য সম ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের সুবিধার্থে একে অপরের প্রভাবে অল্প বিস্তার সঙ্গতি বা সাম্য লাভ করলে তাকে বলা হয় সমভবন, সমীভবন বা সমীকরণ। একটি স্বরধ্বনির পরিবর্তনে স্বরসঙ্গতি অনুরূপ, এটি তিন প্রকারের হয়ে থাকে। তাহলে সমীভবন কয় প্রকার থেকে? তিন প্রকার। একটা হচ্ছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। এখন এই সমীভবন হচ্ছে তিন রকমের হয়, একটা হচ্ছে প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। আচ্ছা, প্রগত সমীভবন কি? এক্ষেত্রে পূর্ব ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে, যেমন চক্র চক্র, পক্ক পক্ক, পদ্ম পদ্ম, লগ্ন লগ্ন, এটা হচ্ছে প্রগত সমীভবন। পরাগত সমীভবন কি? এক্ষেত্রে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন হয়, যেমন তথ্য যোগ জন্য, তজ্জন্য, তৎ যোগ হিত, তদ্ধিত, কর্তা, কতা যোগ কর্তা, কর্তা,
উদ্যোগ মুখ, উন্মুখ ইত্যাদি। অন্যান্য স্বয়ং ভবন এক্ষেত্রে পরস্পরের প্রভাব দুটো ব্যঞ্জনেরই পরিবর্তন হয়, তখন একে বলে অন্যান্য স্বয়ং ভবন। বর্ষর, বৎসর, বিশ্রী, বিচ্ছিরি, কুৎসিত, কুৎসিত, এটা হচ্ছে অন্যান্য স্বয়ং ভবন। এখন আসি বিষমী ভবন। সমী ভবনের থেকে বিষমী ভবন পরীক্ষায় বেশি আসে। বিষমী ভবন বিষমী ভবনের বিপরীত পরীক্ষা এক্ষেত্রে শব্দ থাকা সমজস সমব্যঞ্জনের যে কোনো একটি পরিবর্তন হয়, যেমন এইটা কিন্তু পরীক্ষায় বেশি আসে। বিষমী ভবন শরীর পাশাপাশি দুটো ব্যঞ্জন ধ্বনি আছে, একটা পরিবর্তন হয়ে অন্যটা হয়ে যাবে, যেমন হচ্ছে শরীর। লাল দুটো শব্দ একত্রে আছে, একটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে নাল। নাঙ্গল এটা হচ্ছে নাঙ্গল, মানে দুইটা শব্দ থাকলে একটির পরিবর্তন হয় তাকে বিষমী ভবন বলে। যদি দুটো শব্দ একত্রে থাকে, পাশাপাশি অবস্থান করে, বা একটি শব্দের মধ্যে দুটো শব্দ থাকে, একটার একই রকমের দুটো শব্দ থাকে, একটা পরিবর্তন হয়ে গেলে তাকে বলা হয়, একটার পরিবর্তন হয়ে গেলে তাকে বলা হয় হচ্ছে বিষমী ভবন। যেমন শরীর দুটো র আছে, একটা ল হয়ে গেল লাল, নাল, এটা হচ্ছে বিষমী ভবনের উদাহরণ। ব্যঞ্জন বিকৃতি এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ব্যঞ্জন বিকৃতি এটাও আসে, খুবই আসে। এটা হচ্ছে শব্দের মধ্যে কোনো সময় কোনো ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি যেমন ধরো শাক, শাককে ক পরিবর্তন হয়ে গ হয়ে গেছে, এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, মানে একটা শব্দ বিকৃত হয়ে গেল। কবাট থেকে কপাট হয়ে গেল, একটা শব্দ বিকৃত হয়ে গেল, তার মানে ব্যঞ্জন বিকৃতি। ধোপা থেকে ধোপা হয়ে গেল, ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ধ্বনি বিপর্যয় শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয়। একটা শব্দের পরিবর্তন ঘটলে ব্যঞ্জন বিকৃতি, দুটো শব্দ পরিবর্তন ঘটলে ধ্বনি বিপর্যয়, মনে রাখা লাগবে। দুটো শব্দ পরিবর্তন ঘটলে ধ্বনি বিপর্যয় হয়। ডেস্ক থেকে ডেস্ক, তরোয়াল থেকে তরোয়াল, দুটো শব্দ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, পিশাচ থেকে পিচাস, দুটো শব্দ পরিবর্তন হয়ে গেছে। বাসক থেকে বাস্ক, মানে একটি অপরটির স্থান পরিবর্তন করছে, যা কয় দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন করলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। লাভ থেকে ফাল, রিক্সা থেকে রিস্কা, রিক্সা থেকে রিস্কা, মানে ধ্বনি বিপর্যয় হচ্ছে, মানে বিপর্যয়, একটার জায়গা আর একটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আবার আমরা যদি রিপিট করি, ব্যঞ্জন চ্যুতি বর্ণ দ্বিতত্ব বলে কাকে? একই শব্দে দুইবার উচ্চারণ হলে বন্ধন। ব্যঞ্জন চ্যুতি কি? দুটো শব্দ থাকবে, একটা শব্দ লোপ পেলে তাকে ব্যঞ্জন চ্যুতি বলা হয়। আচ্ছা, এখানে হকার লোপ কি? মধ্যে থেকে হ মানে হ উঠে যাবি, সেটাকে হকার লোপ বলা হয়। পরবর্তী দরকার নেই। বিষমী ভবন হচ্ছে কি? দুটো শব্দের একটা শব্দ পরিবর্তন হয়ে যায়। ব্যঞ্জন বিক্রি করছে একটা শব্দ একবার অন্য শব্দ হয়ে যায়, সেটা হচ্ছে ব্যঞ্জন বিক্রি। ধ্বনি বিপর্যয় মানে দুটি ধ্বনির মধ্যে পরস্পর পরিবর্তন ঘটলে তাকে হচ্ছে ধ্বনি বিপর্যয় বলা হয়। মনে থাকলে ভালো, না থাকলে আরো ভালো। এর দরকার নাই, এগুলো নাই। এখন পরীক্ষার জেলা আসে ফাল্গুন। ফাল্গুন এটা হচ্ছে ফাগুন, এর ভিতর হচ্ছে কি অন্তর্হতি পরিবর্তন হয়ে গেছে। ফাল্গুন হয়ে গেছে হচ্ছে ফাগুন, অন্তর্হতি পরিবর্তন। কিছুক্ষণ আগে আমরা দেখে আসলো অন্তর্হতি কি? পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। এখানে ফাল্গুন, এখানে কিন্তু একটা অন্তর্হতি ল লোপ পেয়ে গেছে, ল লোপ পেয়ে গেছে। মাঝের কোনো শব্দ লোপ পেলে তাকে বলা হয় অন্তর্হতি। মনে আছে কি আমাদের? মাঝের ল কিন্তু এখানে লোপ পেয়ে গেছে, যদি লোপ পায় যায় তাহলে কি হয়? অন্তর্হতি। এটা কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংক 2017 সালে এসেছিল, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। বড় দাদা, বড়দা, এখানে কিন্তু বড় দা দুটো দ আসলো, একটা দ হয়ে গেছে, অবশ্যই এটা তখন কি হবে? ব্যঞ্জন চ্যুতি। কারণ আমরা এটি ব্যঞ্জন চ্যুতি দেখে আসিছি, দুটো শব্দের মধ্যে পাশাপাশি দুটো শব্দের মধ্যে থেকে একটা শব্দ গায়েব হয়ে গেলে সেটা হয় ব্যঞ্জন চ্যুতি, তার মানে ব্যঞ্জন চ্যুতি হবে। আচ্ছা, নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? আমরা আগে থেকে আসছি বিষমী ভবন উদাহরণ পাশাপাশি দুটো শব্দ থাকলে একটা শব্দ পরিবর্তন হয়ে গেলে সেটাকে বিষমী ভবন বিষমী ভবনের উদাহরণ বলে। যেমন ল পাশাপাশি আছে, একটা ল কে পরিবর্তন হয়ে দিনতান্ন হয়ে গেছে, তার মানে এটা বিষমী ভবনের উচ্চারণ। ঘ ঘ ঘ ঘ হচ্ছে বিষমী ভবনের উচ্চারণ। অন্যান্য স্বরভবনের একটা দৃষ্টান্ত হচ্ছে উচ্ছ্বাস। অন্যান্য স্বরভবনের একটা দৃষ্টান্ত হচ্ছে কি? উচ্ছ্বাস। এখন আসি, যেহেতু আমাদের এদিকে হয়ে গেল, এটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি ব্যঞ্জন চ্যুতি,
অন্তর্হতি। ব্যঞ্জনচ্যুতি মানে দুটো শব্দ থেকে একটা শব্দ পরিবর্তন হয়ে যাবে। অন্তর্হতি বলতে মাঝখানে একটা শব্দ লোপ হয়ে যাবে। বিষমীভবন বলতে দুটো একই অক্ষর থাকলে একটা পরিবর্তন হয়ে গেলে বিষমীভবন হয়। ব্যঞ্জন বিকৃতি হচ্ছে দুটো একটা শব্দের মধ্যে একটা শব্দকে একটা ব্যঞ্জন পর পরিবর্তনে অন্য একটা শব্দ হলে সেটাকে ব্যঞ্জন বিকৃতি বলে, যেমন শাক শাক। ধ্বনি বিপর্যয় কি পাশাপাশি দুটো ব্যঞ্জন বর্ণ এক বদল পরিবর্তন হয়ে যায়, তখন তাকে ধ্বনি বিপর্যয় বলে। আচ্ছা গেল। এখন আসি আমরা নত্যবিধান ও সত্যবিধান। সংস্কৃত শব্দে নয়ের ব্যবহারের নিয়মকে নত্যবিধান বলা হয়। নত্যবিধানের কিছু নিয়ম আছে। রি র মূর্ধন্য ষ এর পরে দীর্ঘ হয়, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। রি র মূর্ধন্য ষ এর পরে দীর্ঘ হয়, যেমন ঋণ, কারণ মানে র এর পরে মূর্ধন্য আছে, ভাষণ মূর্ধন্য ষর মধ্যে আছে, লক্ষণ মূর্ধন্য ষর পর আছে, তৃণ মানে রর পরে আছে, ব্রণ বর্ণ ইত্যাদি মানে রি র স এর পরে মূর্ধন্য হয়। আবার রিকার ও কার মানে র ফলা বা রেফ এবং স এর ক বর্গীয় বর্ণ প বর্গীয় বর্ণ স্বরবর্ণ উন্তস্থ অনুস্বর হ এর এক বা একাধিক বর্ণ থাকলে মূর্ধন্য হয়। এক বা একাধিক বর্ণ থাকলে মূর্ধন্য হয়, যেমন রমণী। এখানে র আছে, প বর্গীয় ধ্বনি আছে, তার মানে মূর্ধন্য হবি। প বর্গীয় ধ্বনি আছে, মূর্ধন্য হবি। তারপরে র বর্গীয় ধ্বনি আছে, মূর্ধন্য হবি। মিয়ানমার ম প বর্গীয় ধ্বনি থাকলেই মূর্ধন্য হয়। প বা ক বর্গীয় ধ্বনি থাকলে সেটা কি হয়? বর্গীয় ধ্বনি হয়। তারপরে স্বরবর্ণ থাকা লিখবি, এগুলো থাকলেই হয়ে যাচ্ছে। ম প বর্গীয় ধ্বনি আছে, তারপরে প বর্গীয় ব ব না প ব বর্গীয় প ফ ব ভ ম। আচ্ছা, এই যে ব বর্গীয় ধ্বনি থাকলে সেটা মূর্ধন্য হয়। র থাকলে তো হয়ই, প বর্গীয় ধ্বনি আছে মানে মো, র বর্গীয় আছে, প বর্গীয় ধ্বনি আছে, তার মানে হবে কি মূর্ধন্য হয়ে দিবি। এই যে ফাইনগুলো আমরা বুঝতে পারছি। যুক্ত বর্ণে নয়ের ব্যবহার নিম্ন। ট বর্গীয় বর্ণের সাথে ন যুক্ত হয়, যেমন কণ্ঠ ট বর্গীয় ধ্বনি করছে কিন্তু, তাহলে আমরা দেখলাম হচ্ছে প বর্গীয় ধ্বনি, ক বর্গীয় ধ্বনি আর রি কার ও কার মূর্ধন্য স, তারপর হ, তারপর অনুস্বর উন্তস্থ এরপরে একাধিক বর্ণ থাকলে, একাধিক বলতে আরেকটা বর্ণ থাকলে তো তাহলে সেটা কি হয়? মূর্ধন্য হয়। র পরে মো আছে আরেকটা ভ, প ফ ব ভ। আচ্ছা, এই ভর পরে আরেকটা বর্ণ আছে, তার মানে একাধিক বর্ণ আছে। দুই বেশি বর্ণ থাকলে হচ্ছে হ, হর পরে দুই মানে আরেকটা বর্ণ আছে, একের অধিক বর্ণ আছে, তার মানে মূর্ধন্য। উন্তস্থ মর পরে একাধিক বর্ণ আছে, মূর্ধন্য। বর পরে একাধিক বর্ণ আছে। হ্যাঁ, আচ্ছা। ট বর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য যুক্ত হয় কণ্ঠ, 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 দন্ত ইত্যাদি, এগুলো মনে থোয়াই লিখবি। ক বর্গীয় ধ্বনির সাথে নত্যবিধান হয়। আচ্ছা, শব্দ নয়ের ব্যবহার কিছু শব্দে নিত্য সভাপতি ন হয়, যেমন চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন, বেণু, বীণা, লঙ্কন, কণিকা, কল্যাণ, শোষিত মণি, স্নানুগুণ, পণ্য, বেণী, ফণি, অনু, বিপণী, কণিকা, অপন, লবণ্য, বাণী, নিপুণী, ভণিতা, পানি, গৌণ, গণ, ভানু, গণশোণ, চিক্ষণ, নিক্ষণ, তৃণ, কফনি, বণিক, গুণ, গণনা, পিনাক, বন্য, বান। ন এর ব্যবহারের সীমাবদ্ধতা। অতৎসম বা ক্রিয়াবাচক পদে ন এর মূর্ধন্য হয় না, যেমন কোরআন, ক্যান্টিন, লন্ডন, সন, সাবান, ধরন, ধরুন, মরেন, মারেন ইত্যাদি। সমাসবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধান খাটে না, এরূপ ক্ষেত্রে ন হয়, যেমন চিত্রায়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক। তবর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো মূর্ধন্য হয় না, যেমন অন্ত, গ্রন্থ, ক্রন্দন ইত্যাদি। সত্যবিধান স এর বিধান। সংস্কৃত শব্দে ব্যবহারের বা লেখার নিয়মকে সত্যবিধান বলা হয়। আচ্ছা, আ অ ভিন্ন অন্য সহজনী সহ হয়, যেমন ভবিষ্যৎ, মুমূর্ষ, চক্ষুমান, চিকিৎসা। তৎসম শব্দের রয়ের পরে স হয়, যেমন বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি। ট বর্গীয় ধ্বনির সঙ্গে মূর্ধন্য স যুক্ত হয়, যেমন কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাঠ, ওষ্ঠ ইত্যাদি। ক
কতগুলো শব্দে স্বভাবতই স হয়, যেমন ভাষা, মাসা, শট, আষাঢ়, ছন্দ, কষাই, কাঁসার, কষ্ট, কাঠ, পৌষ, পুষ্প, সপাস, ভাষ্য ইত্যাদি। এর ব্যবহারের সীমাবদ্ধতা, অর্থসম শব্দে বা ক্রিয়াবাচক শব্দে সহ ব্যবহার হয় না, যেমন স্টেডিয়াম, পোস্টার, আসেন, বসেন, হাসেন, শোনা, সহজ, সরল, সাম্যতা। সংস্কৃত স্বাদ প্রচারযুক্ত শব্দ সহ হয় না, যেমন অগ্নির স্বাদ, ধূলির স্বাদ, ভূমির স্বাদ ইত্যাদি। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে চিত্রায়ন। কোন বানানটি শুদ্ধ হচ্ছে চিত্রায়ন। হওয়ার পরে একাধিক বর্ণ থাকলে মূর্ধন্য হয়, হওয়ার পরে একাধিক বর্ণ আছে কিন্তু মূর্ধন্য নাই। কাটা, এর তি কোনোদিন শব্দ হয় না, তার মানে এটাও কাটা। নিত্য মূর্ধন্য শব্দে বর্তমান কুটি, এটা হচ্ছে আষাঢ়। কোন জাতীয় শব্দে এর ব্যবহার হয় না? বিদেশি শব্দে এর কোনো ব্যবহারই হয় না। নিচের কোন শব্দ নত্যবিধান অনুসারে এর ব্যবহার হয়েছে? এটা হচ্ছে প্রবণ। নত্যবিধান অনুসারে এর ব্যবহার হয়েছে, কারণ পরপর একাধিক বর্ণ আছে, একাধিক বর্ণ থাকলে মূর্ধন্য হয়। পবর্গীয় ধনের পর একাধিক বর্ণ নাই, তার মানে মূর্ধন্য হবে না। এখানে মূর্ধন্য হবে না। এখানে কল্যাণ বানান এটা আমি জানিচ্ছি না, কল্যাণ বানান দীর্ঘ হতে পারে, কিন্তু এটা রাইট। পরপর একাধিক বর্ণ থাকলে মূর্ধন্য হয়। আচ্ছা, বচন আসি। বিষয়ভিত্তিক আলোচনা। বচন ব্যাকরণে একটি পারিভাষিক শব্দ। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন বলতে বোঝায় কি? সংখ্যার ধারণা। যে শব্দ দিয়ে ব্যাকরণে কিছু সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে বচন বলে। এর দ্বারা শুধুই বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশ পায়। বচন মানে সংখ্যার ধারণা প্রকাশ পায় খালি মাত্র, আর কিছুই নয়। প্রকারভেদ। বচন দুই প্রকারের হয়ে থাকে, একবচন আর বহুবচন। একবচন যে শব্দ দিয়ে একটিমাত্র প্রাণী, বস্তু ও ব্যক্তির সংখ্যা বোঝায় তাকে একবচন বলে। যেমন বলটি খুঁজে পাচ্ছি না, এখানে টি বলতে বলকে একজনকে বোঝাচ্ছে। গামছাখানা, এই গামছা খুঁজে পাচ্ছি না। কাজল বলছে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কাজল কি বাড়ি ফিরেছে, একজন ব্যক্তিকে বোঝে। এক বছর জেনার উপায়, আজ স্কুল ছুটি হয়েছে। রীতা গান গাইছে, বাস ঢাকা ছেড়েছে। শব্দ সে টিটা খানাখানি, গাছ, গামছা, গাছে ইত্যাদি নির্দেশসূচক স্থানে, যেমন মেয়েটি খুব চালাক, কলমটা দাও, নৌকাখানি বেশ সুন্দর। এরকম শব্দের সাথে এক বা একাধিক বা একখানা, একজন ইত্যাদি সংখ্যাবাচক শব্দ বসে। এক দেশে, একটা কথা, একটি কলম। এরকম বহুবচন যে শব্দ দিয়ে একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বোঝায় থাকে বহুবচন বলে। বহুবচন গঠনের নিয়ম। আচ্ছা, এখানে দেখো বহুবচনের কিছু প্রকারভেদ আছে। এটা হচ্ছে প্রাণীবাচক শব্দের শেষে কিছু শব্দ দেখলে বলবো সেটা বহুবচন। বলি দেখলে বলবো সেটা প্রাণীবাচক বহুবচন। গুচ্ছ, দাম, নিকর, পুঞ্জ, মালা, এগুলো যদি শব্দ দেখি, কোনো শব্দ শেষ হলে এইগুলো শব্দগুলো দেখি, তাহলে বুঝবো এটা হচ্ছে কি অপ্রাণীবাচক বহুবচন। রাজি, রাশি, নিশ্চয়, গ্রাম, দুটি লগ্ন এই শুধুমাত্র বস্তুবাচক ও অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। যেমন বলি, পুস্তকাবলী, পঠাবলী। নিশ্চয়, কুসুম নিশ্চয়, মালা, পর্বতমালা, বর্ণমালা, রাজি, তারকারাজি, বৃক্ষরাজি। নিকর, কলম নিকর। পুঞ্জ, মেঘপুঞ্জ, দ্বীপপুঞ্জ। গুচ্ছ, কবিতা গুচ্ছ, কেশগুচ্ছ। দাম, কুসুম দাম, শৈবাল দাম। গ্রাম, গুণ গ্রাম। রাশি, বালি রাশি, জলরাশি ইত্যাদি এরকম বোঝাচ্ছে। আচ্ছা, উন্নত প্রাণীবাচক শব্দার্থে ব্যবহৃত লগ্ন হচ্ছে ক্রিয়ন, গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ ইত্যাদি। শুধু উন্নত প্রাণী সম্মানীয় ব্যক্তিবর্গের সঙ্গে ব্যবহৃত হয়, যেমন গণ, দেবগণ, নরগণ, জনগণ। বৃন্দ, সন্ধিবৃন্দ, শিক্ষকবৃন্দ। মহল, বন্ধুমহল, শিক্ষক মহল। মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, সম্পাদক মণ্ডলী। বর্গ, পণ্ডিত বর্গ, মন্ত্রীবর্গ। ইতর প্রাণীবাচক শব্দার্থে ব্যবহৃত হয় পাল ও জুত। এখানে খুবই গুরুত্বপূর্ণ, ইতর প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয় পাল এবং জুত। যেমন গরুর পাল, হস্তি, জুত ইত্যাদি। গরুর সাথে পাল যুক্ত করা হয়, হস্তির সাথে জুত যুক্ত করা হয়। আচ্ছা, প্রাণীবাচক বা অপ্রাণীবাচক শব্দার্থে যেমন লগ্ন আছে গুলাগুলি, গুলো, কুল, সকল, সব, সমূহ ইত্যাদি। প্রাণীবাচক ও অপ্রাণীবাচক উভয় শ্রেণীর জন্য যুক্ত হয়ে থাকে। যেমন গুলো, বানরগুলো, আমগুলো, সমূহ, বৃক্ষসমূহ, মানুষসমূহ। কুল, পক্ষীকুল, বৃক্ষকুল। সকল, পর্বত সকল, মানুষ সকল। সর্ব, ভাই সব, পাখি সব ইত্যাদি। আচ্ছা,
তারপরে বহুত্ব প্রকাশে বিশ্লেষণ ও সর্বনাম ব্যবহার করা হয়, যেমন অনেক, অজস্র, অসংখ্য, বহু, প্রচুর, বিস্তার, নানা, টের, সব, সকল, সমস্ত, হরেক ইত্যাদি নানা রকম বিশেষণকরণ করা হয়। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয়, যেমন 5টি আম, 2টি সৈনিক। আচ্ছা, আমি, আমরা আরও ব্যবহার করা হয় অনেক সময় শব্দের প্রত্যয় যুক্ত হয়ে বহুবচন গঠন করা হয়। আমি, আমরা, বুর্জ, বুর্জগান, ফুল, ফুলেল, তুমি, তোমরা, সাহেব, সাহেবান। বিরক্তি ব্যবহার করা হয়, যেমন হাড়ি হাড়ি সন্দেশ, কাঠি কাঠি, কাড়ি কাড়ি টাকা, লাল লাল ফুল, বড় বড় মাঠ। এখানে বলতে একাধিক বোঝাচ্ছে। আচ্ছা, এক বচনে বহুবচন ব্যবহার করা হয়, এক বচনে বোধক বিশেষ্য ব্যবহার করে বহুবচন বোঝানো যায়, যেমন সিংহ বনে থাকে, সিংহ বনে থাকে, সব সিংহ বনে থাকে। সিংহ বনে থাকে বলতে এই সব সিংহই ওই বনে থাকে। পোকার আক্রমণে ফসল নষ্ট হলো, পোকার আক্রমণ অনেক প্রকার আক্রমণ বোঝাচ্ছে। পোকার আক্রমণে ফসল নষ্ট হলো, এটি প্রকার একটা প্রকার আক্রমণ বোঝাচ্ছে না, অনেকগুলো প্রকার আক্রমণ বোঝাচ্ছে। বাজারে লোক জমেছে, এখানে অনেক জমেছে বলে বোঝাচ্ছে। বাগানে ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে বলতে বোঝাচ্ছে। বাক্যের একই সঙ্গে একটির বেশি বহুবচন বহুবচন বোধক শব্দ বা শব্দাংশ ব্যবহার করা যাবে না। এটি করলে বাক্য তার যোগ্যতা হারায়, তবে সকলে বললে তা ভুল হবে। মানে একসাথে অতগুলো বলা যাবে না, বললে কি হয়ে যাবে, ভুল হবে। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। কোনটি এক বচনের উদাহরণ? শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটা হচ্ছে এক বছরের উদাহরণ। পদের দ্বিত্ব প্রয়োগে বনে বনে ফুল ফুটেছে, এখানে ফুল হচ্ছে কি বহুবচন। নিচের কোনটি বহুবচন জ্ঞাপক শব্দ নয়? এটা হচ্ছে বন হচ্ছে বহুবাচক শব্দ নয়। কাগজ এর বহুবচন কোনটি? কাগজজাত। নিচে কোনটি এক বচনের দৃষ্টান্ত নয়? বড় বড় গাছ এক বচনের দৃষ্টান্ত নয়। নিচের কোনটি বহুবচন নির্দেশক শব্দ নয়? এটা হচ্ছে বহুবচন জন, জন বহুবচন নির্দেশক শব্দ নয়। আচ্ছা, নিচের কোনটি বহুবচন বাচক শব্দ নয়? এটা হচ্ছে মঙ্গল ও বহুবচন শব্দ নয়। নিচের কোনটি এক বচন বাচক নির্দেশন? টা, টা, টাটি, খানাখানি, এগুলো আসলো। সেতারের সে কোন অর্থে দোতনা করা আছে? সেতারের সে কোন অর্থে দোতনা করে? হচ্ছে অনেক অর্থে। নিচের কোনটি বহুবচন বাচক শব্দ? বহুবচন বাচক শব্দ রচনা বলি বহুবচন বাচক শব্দ। নিচের কোন বহু জ্ঞাপক শব্দে কেবল প্রাণীবাচক শব্দ যুক্ত হয়ে হতে পারে? প্রাণীবাচক, এটা হচ্ছে মালা, সভা, শ্রেণী, বলি, এটা হচ্ছে সভা, সভা। প্রাণীবাচকও যুক্ত হতে পারে, আবার প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে সভা। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থে বোঝানো হয়েছে? অর্থে বোঝানো হয়েছে। আর নাই সংখ্যাবাচক শব্দ, বিষয়ভিত্তিক আলোচনা। সংজ্ঞা, যেসব শব্দ দিয়ে সংখ্যা বোঝায় সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যা শব্দ বলে, যেমন 1 2 3 4, 1 2 3 4, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পয়লা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি। সংখ্যাবাচক শব্দের শ্রেণী বিভাগ, একটা হচ্ছে ক্রমবাচক, একটা হচ্ছে পূরণবাচক। ক্রমবাচক শব্দ সংখ্যা। ক্রমবাচক সংখ্যা শব্দ, একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে ক্রমবাচক সংখ্যা শব্দ, যেমন 1 2 3 4 ইত্যাদি। ক্রমবাচক সংখ্যা ভাগে 1 থেকে 9 এবং 0 দিয়ে অসীম সংখ্যা পর্যন্ত ক্রম তৈরি করা যায়। ক্রমবাচক সংখ্যা শব্দে এক বা একাধিক শব্দ রয়েছে, যেমন 2 সংখ্যা শব্দের প্রতি শব্দ দি, দু এবং দো। 3টি সংখ্যা শব্দের প্রতি শব্দ যে ত্রি এবং তে। পূরণবাচক সংখ্যা শব্দ, পূরণবাচক শব্দ দিয়ে কোনো সংখ্যার ক্রমিক অবস্থান বা পরিমাণকে বোঝায়, যেমন এক সংখ্যার ক্রমিক অবস্থান প্রথমা, পহিলা ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যা শব্দ বলে। পূরণবাচক সংখ্যা শব্দের শ্রেণী বিভাগ। পূরণবাচক সংখ্যা শব্দ 3 প্রকার, একটা সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক এবং ভগ্নাংশ পূরণবাচক। সাধারণ পূরণবাচক ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থানকে নির্দেশ করতে সাধারণত পূরণবাচক হয়ে থাকে, যেমন প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ইত্যাদি। সাধারণত পূরণবাচক সংক্ষিপ্ত রূপেও লেখা যায় প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম ইত্যাদি। বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপও রয়েছে, তা হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী ইত্যাদি।
তারিখবাচক পূর্ণবাচক বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যা শব্দের পূর্ণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়, যেমন পহেলা, একলা, দোসরা, দুরা, তেসরা, তিরা, চৌঠা, চৌঠা, পাঁচি, পাঁচি ইত্যাদি। তারিখবাচক শব্দ সংখ্যা ৩১টি। তারিখবাচক শব্দের মধ্যে প্রথম 4টি হিন্দি রীতিতে সাধিত, অবশিষ্টগুলো বাংলা নিজস্ব রীতিতে সাধিত। ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যার থেকে খানিকটা কম বা বেশি, খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূর্ণবাচক শব্দ হয়, যেমন আধো, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তিহাই, চৌথ ইত্যাদি। নিচের কোনটি ক্রমবাচক শব্দ? ক্রমবাচক শব্দ হচ্ছে চতুর্থ। সন্ধি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন আমরা সন্ধি শিখব। সন্ধি শব্দের অর্থ মিলন, বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। সন্ধি বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ। বিগ্রহ পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। সন্ধির উদ্দেশ্য ধ্বনিগত মাধুর্য সৃষ্টি এবং উচ্চারণের সুবিধা নিশ্চিত করা। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। বাংলা সন্ধি দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে আলোচিত হয়। খাঁটি বাংলা সন্ধি হচ্ছে দুই প্রকার, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধি আবার দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি। খাঁটি বাংলায় কোনো বিসর্গ সন্ধি নেই। বিষয় বহির্ভূত অথচ প্রচলিত নিপাতনে সিদ্ধ সন্ধি। বিষয় বহির্ভূত অথচ প্রচলিত নিপাতনে এগুলো কোনো নিয়ম কারণ মেনে চলে না। পাশাপাশি দুটি বর্ণ ধ্বনির মেলনকে আমরা বলি সন্ধি। বাংলা কোনো বাংলা পদের সাথে সন্ধি হয় না। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? এটা হচ্ছে ক্রিয়ার সাথে কোনো সন্ধি হয় না। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে কি উচ্চারণের সুবিধা, বিষয় বহির্ভূত অথচ প্রচলিত। এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। সন্ধি ব্যাকরণের কোনাংশ আলোচনা করা হয়, ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। নিচের কোন ভাষায় ব্যাকরণ ভাষায় ধ্বনিগত মাধুর্য স্থাপন ও সম্বোধন করেন? এটা হচ্ছে সন্ধি। স্বরসন্ধি খাঁটি বাংলা স্বরসন্ধি বাংলা ভাষার নিজস্ব প্রকৃতি অনুসারে সন্ধির নিয়ম বেশ শিথিল। মূলত এই নিয়মাবলী উচ্চারণ নির্ভর। যেমন অতি গুরুত্বপূর্ণ খাঁটি বাংলা সন্ধি এটা হচ্ছে ব্যাপ যোগ আন্ত, ব্যাপান্ত, জেঠা যোগ আমি, জেঠামি, অর্ধ যোগ এক, অর্ধেক, অর্ধ যোগ এক, অর্ধেক, অর্ধ যোগ এক, অর্ধেক খুবই গুরুত্বপূর্ণ একটা। দশ যোগ এক, দশেক, কলকাতা যোগ এর, কলকাতা, মিথ্যা যোগ উক, মিথ্যু খুবই গুরুত্বপূর্ণ একটা। মিথ্যা যোগ উক, মিথ্যু। চাষ যোগ আবাদ, চাষাবাদ, ভাঙ্গা যোগ আনি, ভাঙ্গানি, তিল যোগ এক, তিলেক, খানি যোগ এক, খানি যোগ এক, খানিক, যা যোগ ইচ্ছে যোগ তাই, যাচ্ছে তাই, নিন্দা যোগ উক, নিন্দুক। সন্ধি বিচ্ছেদ করুন। অর্ধেক, এখানে অর্ধেকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অর্ধ যোগ এক, অর্ধ যোগ এক সমান সমান অর্ধেক। মিথ্যুকে সন্ধি বিচ্ছেদ হচ্ছে মিথ্যা যোগ উক, তাহলে মিথ্যুক, এটা হচ্ছে কি খ। এখন আসি তৎসম স্বরসন্ধি। আ অথবা স্বরেও অথবা স্বরে আ প্লাস স্বরে সমান সমান আকার হয়। যেমন অন্য যোগ আন্ন সমান সমান অন্যান্য। এটা অন্যর কাছে একটা স্বরয় আছে, এটি সরিয়া। সরিয়া আর সরিয়া সমান সমান কি হচ্ছে সরিয়া। সরেও প্লাস সরেও সমান সমান কি হচ্ছে সরিয়া। তাহলে অন্যান্য। গত মানে সরিয়া আছে একটা, এটি আনে সরয়তা, তার মানে গতানুগতিক হচ্ছে গতানুগতিক, মানে এখানে আকার হয়ে গেছে। ধর্ম যোগ অধর্ম, ধর্মা ধর্ম। এখানে ধর্মা, এখানে অ একটা লুকে আছে, এখানে একটা অ আছে, অ প্লাস অ সমান সমান স্বরে আ, ধর্মা ধর্ম। নব্য অ একটা আছে, এখানে একটা অ আছে, নবান্ন। পুষ্পর অ আছে, অ আছে, পুষ্পাঞ্জলি। স্বাধীনের স অ আছে একটা, অ আছে, তার মানে স্বাধীন। হিম অ আছে একটা, চ আছে, মানে হিমাচল। হিমাচল মানে আকার হবে, বাদ বেগুলো সবকিছু সিঙ্কা আছে, ওই রকমই থাকবি। কথা সরিয়া আছে, অ আছে, সরিয়া এবং অ কথা কত মানে সরিয়া হয়।
গীতা অ প্লাস অ গীতাঞ্জলি, মানে যা আছে সব কিছু সেম দেখবি, মধ্যে খালি চেঞ্জ হবি। নর যোগ অধম, এখানে অ আছে এখানে অ আছে, তার মানে আকার হবে নরাধম। আচ্ছা, পুর যোগ অধ্যক্ষ, পুর মানে অ আছে একটা অ আছে, পুরাধ্যক্ষ। সযোগ অঙ্ক শশাঙ্ক, সযোগ অধীনতা, মানে এখানে একটা অ আছে এখানে একটা অ আছে, তার মানে কি আকার হবে, মানে স্বাধীনতা। দেশ যোগ অন্তর দেশান্তর, দেশ মানে এখানে অ আছে এখানে অ আছে, দেশান্তর। অ প্লাস আ সমান সমান আ, গ্রন্থ অ আকার, গ্রন্থ আর অ গ্রন্থাগার। দেব মানে অ আছে আর আ আছে, দেবালয়। বিপদ অ আছে আর আ আছে, বিপদাপন্ন। রত্নকার জলাশয় প্রশ্নাবলী, হিমযোগালয় হিমালয়। আ যোগ আ, আ আছে মহার্ঘ। বিদ্যা আছে বিদ্যালয়। সদা যোগ আনন্দ সদানন্দ। মাত্রা যোগ দীর্ঘ মাত্রাধিক্য। রূপ যোগ আলী রূপালী। গতানুগতিক মানে গত যোগ অ হবি আনিক, গতা যোগ অ প্লাস অ গতানুগতিক হবে। হ্যাঁ, তাহলে অ আর অ থাকলে আ হয়। গত যোগ আ, গত যোগ অ মানে অ যোগ অ গতানুগতিক, তার মানে হবে কি গ। পুরাধ্যক্ষ, পুরা তারপর অধ্যক্ষ, এখানে পুরা হবে এবং অধ্যক্ষ হবে। পুর যোগ অধ্যক্ষ, এটা মানে আ আছে পুরের সাথে আ হবে একটা, আর পুর যোগ অধ্যক্ষ তার মানে খ। শশাঙ্ক, শশ যোগ শশ যোগ অঙ্ক শশাঙ্ক, তার মানে হবে ক। বিদ্যাযোগালয় বিদ্যাযোগালয় বিদ্যালয়। সন্ধি নরাধম, নরযোগ অধম নর যোগ অধম নর যোগ অধম নরাধম। স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাধীন, স যোগ অধীন স্বাধীন, সযোগ অধীন, সরি স্বাধীন, এটা হবে সযোগ অধীন, কারণ এটি দীর্ঘিকাত আছে, এটি দীর্ঘিকাত হবে, দীর্ঘিকাত চেঞ্জ হয়নি, মধ্যে খালি এটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, স্বাধীনতা শব্দ সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সযোগ অধীনতা স্বাধীনতা, এটা হবে। আকার অকার হস্যিকার দীর্ঘিকারে বদলে হয় এ হয়। আকার থাকলে সরেও থাকলে সরিয়া, হস্যি দীর্ঘ থাকলে কি হবে? দুটো মিলে হবে কি এ। যেমন ঢাকা, এখানে সরিয়া আছে দীর্ঘইকার আছে, তার মানে ঢক কি হবে? এ দুটো উঠে যাবে কি একার, তার মানে ঢাকেশ্বরী। পূর্ণ অ আছে একটা, ইন্দু এ দুটো উঠেছে কি হবে? এ হবে পূর্ণেন্দু। আচ্ছা, মহা আ আছে ই আছে, তার মানে এ উঠেছে মহেন্দ্র মহেশ্বর হবে, কি হবে? মহেশ্বর। এরমকে যথাযোগ ইষ্ট, সহযোগ ইচ্ছা, শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা, নরযোগ ইন্দ্র নরেন্দ্র, যথাযোগ ইচ্ছা জয়তা, অপযোগ ইক্ষা অপেক্ষা, দেবযোগ ইন্দ্র দেবেন্দ্র, নরযোগ ইস নরেশ, মহাযোগ ইস মহেশ্বর, খুবই গুরুত্বপূর্ণ। আদ্যযোগ উপান্ত আদ্যপান্ত, কথাযোগ উত্থাপন কথোপকথন, নরযোগ ওরা নরবোড়া, নীলযোগ উৎপল নিৎপল, যথাযোগ উচিত যথাচিত, সূর্যযোগ উদয় সূর্যোদয়, নরযোগ উত্তম নরোত্তম, হিতযোগ উপদেশ হিতোপদেশ, উত্তরযোগ উত্তরোত্তর, গৃহযোগ ঊর্ধ্ব গৃহস্থ, যথাযোগ উপযুক্ত যথোপযুক্ত, গঙ্গাযোগ উর্মি গঙ্গার্মি, শীতযোগ উষ্ণ শীতাষ্ণ, জলযোগ উৎসাহ জলোচ্ছ্বাস, সুপ্ত যোগ উত্থিত সুপ্তোত্থিত, চলযোগ উর্মি চলর্মি, যথাযোগ উচিত যথাযোগিত, মহাযোগ উর্মি মহার্মি। নরবরা শব্দের সঠিক সন্দেহ কি? নবযোগুড়া নরবরা, নবযোগুড়া এখানে পড়ে আসলো নরবরা। স্বরেও অথবা স্বরেয়া এ অথবা ওই থাকলে ওইকার হয়। যেমন জন, এখানে স্বরেয়া আছে এক, ঐক হবে জনৈক, জন যোগ এক জনৈক। তথা যোগ এবচ তথৈবচ, তথা যোগ এব তথৈব। মতযোগ ঐক মতৈক, মতযোগ ঐক মতৈক। মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য, রাজযোগ ঐশ্বর্য রাজস্ব রাজৈর্য সৈতযোগী। এক যোগ এক একই। হিতযোগ এসনা হিত সৈনা। জন যোগ জনৈক, এর শব্দিক হচ্ছে জন যোগ এক জনৈক হয়, জন যোগ এক। খ অ অথবা আকার থাকলে ও অথবা ঔকার হয়। যেমন জন যোগ একা জলৈকা, মহাযোগ ঔষধি মহৌষধি, বনযোগ ঔষধি বনৌষধি, জনযোগ একা জলৈকা, মহাযোগ ওই দার্য মহাদার্য, এরকম করে হয়।
অতিযোগ ইব অতীব, অভিযোগ ইষ্ট অভীষ্ট, পরিযোগ ইক্ষা পরীক্ষা, প্রতিযোগ শিক্ষা প্রতীক্ষা, রবিযোগ ইন্দ্র রবীন্দ্র, কবিযোগ ইন্দ্র কবীন্দ্র, ক্ষিতিযোগ ঈশ ক্ষিতীশ, অতিযোগ ঈশ অতীশ, শ্রীযোগ ঈশ শ্রীশ, সতীযোগ ঈশ সতীশ, শ্রুতিযোগ ইন্দ্র সতীন্দ্র, সতীযোগ ইন্দ্র সতীন্দ্র, মণিযোগ ইন্দ্র মনীন্দ্র, অধিযোগ ঈশ্বর অধীশ্বর, সতীযোগ ইন্দ্র শচীন্দ্র, সতীযোগ ঈশ। এই যে সতীযোগ ঈশ এরা হচ্ছে সতীশ। 10 পর খ 10-এর হচ্ছে সতী বানান দীর্ঘ ইকার আছে, তার মানে সতীযোগ ঈশ ঘ হবে। পরিযোগ ইক্ষা পরীক্ষা, এটা হচ্ছে পরিযোগ ইক্ষা পরীক্ষা, পরিযোগ ইক্ষা ঘ নম্বর পরিযোগ ইক্ষা। হর্ষই অথবা হর্ষই প্লাস অন্য সাথে গেলে জ ফল হয়। অগ্নিযোগ উৎপাত অগ্নুৎপাত, অতিযোগ অধিক অত্যাধিক, অতিযোগ অন্ত অত্যন্ত, অতিযোগ উৎসিত অদূষিত, জাতিযোগ অভিমান জাত অভিমান খুবই গুরুত্বপূর্ণ, জাত অভিমান, পরিযোগ আন্ত পর্যন্ত, পরিযোগ আবেক্ষণ পর্যবেক্ষণ, পরিযোগ আয় পর্যায়, প্রতিযোগ উষার প্রত্যশয়, প্রীতিযোগ অন্তে প্রীতান্তে, বহিযোগ উৎসব বহিষ্যব, ইতিযোগ অবসর ঈদবর্ষর, প্রতিযোগ ইকার উপকার প্রত্যুপকার, উপরি উপরি উপর্যুপরি, ইতিযোগ আকার ইত্যাকার, ইতিযোগ আদি ইত্যাদি, উপরি যোগ উক্ত উপযুক্ত, পরিযোগ আলোচনা পর্যালোচনা, প্রীতিযোগ আগমন প্রত্যাগমন, প্রতিযোগ আবর্তন প্রত্যাবর্তন, প্রীতিযোগ উক্তি প্রত্যুক্তি, বিযোগ আর্থ ব্যর্থ, মসিযোগ আদার মর্যাদার, জ্যোতিযোগ আপি যদ্যপি, অন্যান্য, ইতিযোগ অবসর ইতবৎসর, প্রতিযোগ উপকার প্রত্যকার, অতিযোগ আচার্য অত্যার্য, অভিযোগ উত্থান অভ্যুত্থান, ব্যর্থ এর সন্ধি বিচ্ছেকুটি, বিযোগ অর্থ ব্যর্থ, বিযোগ অর্থ বিযোগ অর্থ ব্যর্থ, বিযোগ অর্থ সমান বিযোগ অর্থ সমান ব্যর্থ। ক পর্যালোচনা সঠিক সন্ধি বিশেষ হচ্ছে পর্যযোগ পরিযোগ আলোচনা, এখানে দেখেছিলাম পর্যালোচনা পরিযোগ আলোচনা পর্যালোচনা। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক লয়, এটা হচ্ছে অগ্নুৎপাত ক নম্বর গ নম্বর, অত্যাধিক এটা আকার হবে না, অত্যধিক হয় না, অত্যাধিক হবে অত্যাধিক লয়। সন্ধি নোম অনুসারে ই প্লাস অয় সমান হয় ক নম্বর, জাতিযোগ অভিমান জাতভিমান খ নম্বর। অত্যাধিকের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যাধিকের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতিযোগ অধিক অত্যাধিক, অতিযোগ অধিক অত্যাধিক। হর্ষ প্লাস হর্ষ থাকলে হর্ষ হয়, যেমন কুটু যোগ উক্তি কুটুক্তি, কুটু যোগ উক্তি কুটুক্তি, তারপরে গুরু যোগ উক্তি গুরুক্তি, ভূ যোগ উক্তি ভূধর্ধ, মরুযোগ উদ্যান মরুদ্যান, সুযোগ উক্তি সুক্তি, বহুযোগ বহুর্ধ, লঘুযোগ লঘুর্মি, অনুযোগ উদিত বধুযোগ উক্তি বধুদি। ও হর্ষ প্লাস অনুসারে বফলা থাকলে বিশেষণ সীমাবদ্ধ বিশেষণ সন্ধিবদ্ধ শব্দ। অনুযোগিত অনুন্নীত, অনুযোগ এষণ অনুন্বেষণ, এটা গুরুত্বপূর্ণ। অনুযোগ এষণ অনুন্বেষণ এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা বিভিন্ন পরীক্ষা আসে। অনুযোগ ইঙ্গত অনুন্নয়ী, পশুযোগ অধম পশুধম, মনোযোগ অন্তর মনত, সুযোগ অল্প স্বল্প, সুযোগ আগত সুজাগত, আয় অনুযোগ আয় অন্যয়, বোধযোগালয় বদ্ধালয়। পশুধমের সঠিক সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে আখরে দেখুন পশুযোগ অধম পশুধম। অকার কিংবা পরে আর হয়, যেমন অধম ঋণ অধর্মণ, উত্তম ঋণ উত্তমন, মহাশশী দেবর্ষশী সপ্তশশী, রাজার শশী রাজশশী। মহাশশী উচ্চারণ হচ্ছে মহযোগ শশী, এটা হচ্ছে খ মহযোগ শশী। এটা অনুসারে ছিল পল্লী কল্যাণ সংস্থান ফাউন্ডেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদ এসেছিল।
ক্ষুধাযোগ ঋত ক্ষুধার্ত, শীতযোগ ঋত শীতার্ত, ঋত তৃষ্ণাযোগ ঋত তৃষ্ণার্ত, শোকযোগ ঋত শোকার্ত, ক্ষয়যোগ ঋত ভয়ার্ত, পিপাসাযোগ ঋত পিপাসার্ত। শীতার্ত শব্দের সঠিক শীতযোগ ঋত, শীতযোগ ঋত শীতার্থ। ক ক্ষুধার্যোগ ক্ষুধার্থ, ক্ষুধার সঠিক বিচয় হচ্ছে ক্ষুধাযোগ ঋত 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 হচ্ছে ক্ষুধার্থ। 21 রবি ক রি এর অন্য রি এর পরে রিকারের পরে অন্য স্বর থাকলে র বলা হয়। পিতৃ আদেশ পিত্রাদেশ, পিত্রাযোগ আলয় পিত্রালয়, পিতাযোগ অর্থ পিতার্থ, ইচ্ছা পিতাযোগ ইচ্ছা পিতিচ্ছা, ধাতুযোগ ই ধাত্রী, প্রেতাযোগ ঐশ্বর্য পৈতৃযোগ। নে যোগ অন নয়ন শয়ন, সে যোগ অন শয়ন, গয়ে যোগ অ গায়ক, গো যোগ আদি গবাদি, ন যোগ ইক নাবিক, পৌ যোগ অক পাবক, গো যোগ এসন গবেষণা, প্র যোগ ইত্র পবিত্র, লো যোগ অন লবণ, ভো যোগ উক ভাবুক, সো যোগ অক শাবক, নে যোগ অক নয়ন, পো যোগ অন পবন, ভো যোগ অন ভয়ন, নয় যোগ অক নায়ক। গায়কের সঠিক সন্ধিবিচ্ছেদ গায় যোগ গই যোগ অক গায়ক। আচ্ছা পৌ যোগ অক এটা হচ্ছে পাবক, পৌ যোগ অক পৌ যোগ অক সমান সমান হচ্ছে প্লাবক। দ্রবণ দ্র যোগ অন হচ্ছে দ্রবণ। গায়কের শব্দ হচ্ছে গয়ে যোগ অক গায়ক, গয়ে যোগ অক হচ্ছে কি গায়ক গায়ক। আচ্ছা নয়ন হচ্ছে নে যোগ অন নয়ন, নে যোগ অন সমান সমান নয়ন। নিপাতন সিদ্ধ সন্ধানে যেগুলো কোনো নিয়ম কানুন মেনে চলে না সেটা নিপাতন সিদ্ধ। কোল যোগ অটা কলকাতা, গো যোগ অক্ষ গৌবাক্ষ, প্রযোগ উর প্রৌঢ়, সহযোগ ইর সহইর, শুদ্ধ যোগ ওদন শুদ্ধজন, সরযোগ অঙ্গ সরাঙ্গ, গোযোগ কেন্দ্র গোবেন্দ্র, গোযোগ ঈশ্বর গবেশ্বর, অতিযোগ অক্ষযোগ উহিনী অক্ষহিনী, মতাযোগ আন্ন মতান্ন, সীমন যোগ সসীম যোগ অত সীমান্ত। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আসা দ্বৈপায়ন শব্দের সন্ধি বিচ্ছেদগুটি এটা হচ্ছে দ্বৈপায়ন হচ্ছে দ্বীপ যোগ আয়ন, দ্বৈপায়ন দ্বীপ যোগ আয়ন হচ্ছে দ্বৈপায়ন। স্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ পাওয়া যায় হচ্ছে স্বর শব্দের সন্ধি বিচ্ছেদ স যোগ ইর স্বর সই ইর সযোগ ইর সইর। ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি বলে ব্যঞ্জন সন্ধি চ স্বরসন্ধির পরে স থাকলে চয়ের স্থানে চয় স হয়, যেমন আচ্ছাদন আচ্ছাদন, কথার ছলে কথার ছলে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, বিযোগ ছেদ বিচ্ছেদ, এক যোগ ছত্র এক ছত্র, মুখ ছবি মুখ ছবি, বৃক্ষ যোগ ছায়া বৃক্ষ ছায়া, আলোক যোগ ছটা আলোক ছটা, পরিযোগ ছট পরিচ্ছদ, ছন্দ যোগ তারপরে সহযোগ দ্বন্দ্ব, সহযোগ ছন্দ স্বচ্ছন্দ, প্রযোগ প্রচ্ছদ, প্রযোগ ছায়া প্রচ্ছায়া, পরিযোগ ইচ্ছা পরীক্ষা যোগ চলে পরীক্ষা চলে, তরু যোগ ছায়া তরু ছায়া। আচ্ছা দিক যোগ আন্ত দিগন্ত, বাঘ যোগ আড়ম্বর বাগাড়ম্বর, বৃহৎ যোগ অংশ বৃহদংশ, মৃদ যোগ অঙ্গ মৃদঙ্গ, বাঘ যোগ অর্থ বাগার্থ, বাঘ যোগ বাগীশ, প্রাগ যোগ ঐতিহাসিক প্রাগৈতিহাসিক, কৃষ যোগ অন্ত কৃদন্ত, তথ্য যোগ অন্ত তদন্ত, জগৎ যোগ ইন্দ্র জগদীন্দ্র, মহৎ যোগ ঔষধ মহৎ ঔষধ, বাঘ যোগ যন্ত্র বাঘযন্ত্র, বাঘ যোগ ঈশ্বরী বাঘেশ্বরী, নিজ যোগ অন্ত নিজন্ত, বৃহৎ যোগ অরণ্য বিহ দারণ্যক, সৎযোগ ইচ্ছা সদিচ্ছা, জগৎ যোগ জগদীশ ও সৎযোগ উপদেশ সদুপদেশ। উদ্যোগ চলে উচ্ছল, চলযোগ চিত্র চলচ্চিত্র, উচ্চ যোগ চারণ উচ্চারণ, বিপদযোগ চায় বিপর্যয়, তৎযোগ ছবি তৎছবি, বিপদযোগ ছায়া বিপদ ছায়া, উদ্যোগ চেত উচ্ছেদ, সৎযোগ চিন্তা সদিচ্ছা, শরৎযোগ চন্দ্র শরৎচন্দ্র, বিপদযোগ চিন্তা বিপদ চিন্তা, সৎযোগ ছাত্র সৎছাত্র, তৎযোগ ছায়া তৎছায়া, উদ্যোগ জল উজ্জ্বল, জগৎযোগ জ্যোতি জগৎজ্যোতি, কোদ্যোগ ঝটিকা কোটঝটিকা, জগৎযোগ জীবন জগৎজীবন, বদযোগ জাত বজ্জাত, তদ্যোগ জন্য তজ্জন্য, যাবজ্যোগ জীবন যাবজ্জীবন, তদ্যোগ ঝটিকা তজ্ঝটিকা, বিপদযোগ জাল বিপদজাল, সদ্যোগ যান সজ্জন, জগৎযোগ জীবন জগৎজীবন, বিপদযোগ জন বিপদযোগ, তদ্যোগ জাতীয় তজ্জাতীয়। সন্ধি শব্দটির কোন নিয়ম অনুসারে গ্রহণ করা হয়েছে? এখানে বলা হয়েছে দর পরে
জ থাকলে বা ঝ থাকলে বুরকুত জ হয়, তার মানে দর পরে জ আছে, তার মানে বুরকুত জ আছে। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে বুরকুত জ আছে না? তার মানে ত প্লাস বুরকুত জ। হ্যাঁ, খণ্ড ত পরে বুরকুত জ আছে, তার মানে বুরকুত জ। উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস, উচ্চ সৃষ্ট উচ্ছৃষ্ট, উদ্যোগ শৃঙ্খল উচ্ছৃঙ্খল, চলযোগ শক্তি চলৎ শক্তি, অন্তস্থ খণ্ডত বা ল এরপরে ল প্লাস ল হয়। উচ্চক্লাস উল্লাস, উচ্চ লেখ উল্লেখিত, উদ্যোগ লেখ উল্লেখ, উদ্যোগ লেখ্য উল্লেখ্য, উদ্যোগ ডিয়মান উড্ডীয়মান, উচ্চ যোগ দিন উদ্দিন, বৃহজ্জ্বল ঢাকা বৃহৎ ঢাকা, নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে উচ্চক দিন উদ্দিন আর বৃহজ্যোগ ঢঙ্কা বৃহডঙ্কা, এই দুটোই ঠিক, কারণ এখানে বৃহডঙ্কা বানান একটা আছে, বৃহডঙ্কা বানান একটা আছে, এটাও ঠিক। আর উদ্যোগ দিন এই যে বানান ঠিক আছে, এটাও ঠিক, তার মানে ক খ দুটোই ঠিক। উদ্যোগ হত উদ্ধিত, উদ্যোগ আর উদ্ধার, উদ্যোগিত উদ্ধিত, তজ্জকিত তদ্ধিত, দযোগতি পদ্ধতি, পথ যোগতি হবে কি? পদ যোগতি পদ্ধতি, এখানে ভুল আছে, এখানে এটা কি হবে? পদ হবে। উদ্ধার শব্দটি সন্ধি বিচ্ছেদ কোটি? উদ্যোগ ধার উদ্ধার, উদ্যোগ ধার উদ্ধার। আজকে পর্যন্তই, আগামী দিনে এবার ইনশাআল্লাহ 10 পৃষ্ঠায় আলোচনা করা হবে। তো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তীটা দেখার জন্য স্বাগতম। অবশ্যই ইনশাআল্লাহ কালকে 5ম দিনের মতন শেখানো হবে।